টেন্স হলো কাল বা সময়। তো যখন ক্রিয়া তার কোনো কাজ কোনো সময় সম্পূর্ণ করে তখনই তাকে মূলত আমরা টেন্স বলবো। তো টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করি আমরা। এগুলো আমাদের জানা, তারপরে বলি। টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই 3টা টেন্সকে আবার ক্রমান্বয়ে ভাগ করা হয়েছে। যেমন পাস্ট টেন্সকে আবার 4 ভাগে, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হলো, পাস্ট টেন্সকে 4 ভাগে এবং ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করেছে। যেমন প্রেজেন্ট টেন্সকে ভাগ করলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে প্রত্যেকটাকে এইভাবে ভাগ করা হয়েছে। তো আমি ডিটেল যাব যখন আমি ডিসকাস করব তখন। তো সরাসরি প্রেজেন্ট টেন্সের প্রথম 4 ভাগে ভাগ করতে প্রথমটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আজকে কথা বলব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো এই জন্য সবার আগে যে বললাম না, আমরা যখন বাংলা বাক্য লিখতে যাই কিংবা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে যাই, অনেকে আমরা বুঝি না এটা কোন টেন্সের মধ্যে আছে। তো এটা জানার জন্য আমি বলবো কি, যে বাংলা বাক্যের শেষে যদি আপনার ই, এ, ও, ইকার এগুলো যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর ইংরেজি বাক্যে অনেক সময় দেখা যায় অলওয়েজ, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, জেনারেলি এগুলো দেখা যায়। সবচেয়ে বেসিক যেটা আপনার মানে আপনি যদি টেন্স পুরো ডিটেল নাও করতে চান, আপনার কিন্তু এই স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে। তাহলে গঠনটা কি হলো? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন বা অতিরিক্ত বা বাকি অংশ। তো আপনাকে অবশ্যই এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমি সহজ করে বলি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কিন্তু আপনাকে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। তারপর আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হবে? চিরন্তন সত্য বোঝালে, অভ্যাসগত কাজ বোঝালে, বৈজ্ঞানিক সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো উদাহরণের মাধ্যমে এখন দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করা হয় বা কিভাবে এই স্ট্রাকচার বা গঠনটা মেনে চলতেছে। ইনডিফিনিট টেন্স, তো আমি যখন বাংলায় স্ট্রাকচার লিখি, দেখেন সে স্কুলে যায়। এই যে শেষে কি আছে? অন্তস্তীয় আছে। তো এই যে অন্তস্তীয় থাকার কারণে সে স্কুলে যায়। তাহলে বাংলায় যদি বলি সে স্কুলে যায়, তো আমি আগেই বললাম এ অন্তস্তীয়, অ, তারপরে রসিকার এগুলো যদি থাকে তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে যদি আমি ইংলিশে লিখতে চাই, অবশ্যই আমার স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট বা বাকি অংশ যেটাকে বলি, তাহলে সে তারপরে যায়, তাহলে ইংরেজি হচ্ছে গো। কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হবে। কারণ কি? আমি বলি সহজ কথায়, শি, হি, ইট কারো নাম বা কোনো কিছুর নাম থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয়। আর যদি এটা অবশ্যই কি হয়? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু অন্তস্তীয় আছে, তাহলে হি গো না লেগে সাথে ইএস লাগবে। গোজ টু, কোথায় যায়? স্কুলে যায়। তারপর এখন যদি আমাদের আবার প্রশ্ন করে সে স্কুলে যায় না, যদি আমরা নেগেটিভ করি সে স্কুলে যায় না, তখন কিন্তু আমি বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডু, ডাজ। তাহলে আমি লিখব কি? সে স্কুলে যায় না। তাহলে সাবজেক্ট হি, এখন আসবে ডু বা ডাজ যখন আমরা নেগেটিভ করব। তাহলে হি ডাজ নট, তখন আর গোর সাথে এস বা ইএস হবে না, শুধু বেস ফর্ম হয়ে যাবে। তাহলে হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। এখন যদি আবার আমি যদি এটাকে আবার প্রশ্নবোধক করতে চাই, এটাকে যদি সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, তাহলে এটাকে প্রশ্ন করলে আমার এটার জন্য অবশ্যই কি সাহায্যকারী ভার্ব ডাজটা আনতে হবে। কিভাবে লিখবো? ডাজ হি গো টু স্কুল, শেষে কুয়েশ্চন মার্ক। তাহলে এইভাবে আমরা
নেগেটিভ করতে পারি এবং ইন্টারোগেটিভও করতে পারি অক্সিলারি ভার্ব বা সাবজেক্টিভ ভার্ব ডো বা ডাজ ব্যবহার করার মাধ্যমে। তো আরেকটা উদাহরণ ছিল, আমি কাজটি করি। এই যে সে রসিকেরা থাকাতে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হলো? আই ভার্ব হলো ডু, কি করি? কাজটি করি। আই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তো আবার আরেকটা যেটাকে বলো যে চিরন্তন সত্য যদি বোঝায়, চিরন্তন সত্য যদি বোঝায়, চিরন্তন সত্য যদি বোঝায়, যেমন আমরা বলি কি, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তাহলে দেখুন, পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে। তাহলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে, এই যে দ্য আর্থ, এটা হলো চিরন্তন সত্য। দেখেন আবার কিন্তু এই যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে এটা চিরন্তন সত্য, এটা আমাকে সবাই মানি বা মানতে হবে। এই জন্য এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। এই যে আমি বলছিলাম যদি কোনো কিছুর নাম হয়, যেমন আর্থ একটা পৃথিবীর নাম, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস হবে। তারপরে আবার এই যে বৈজ্ঞানিক সত্য, যেমন হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। তাহলে যখন পানি কি হয়? ঠান্ডা হয় বা বরফ ঠান্ডা হয় বা ঠান্ডা করা হয়, ইট টার্নস ইনটু আইস। এটা কিসের রূপ নেয়? বরফের রূপ নেয়। তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি বলি সে নিয়মিত দাঁত মাজে, তাহলে এই যে নিয়মিত, আমি বললাম ইংরেজি বাক্যে যদি অকেশনালি, জেনারেলি, তারপরে অলওয়েজ, সামটাইমস, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন তাহলে বললাম কি, হি ব্রাশেস হিজ teeth নিয়মিত, রেগুলারলি। তাহলে সে তার দাঁত, সে নিয়মিত দাঁত মাজে। আচ্ছা, এই যে রেগুলারলি দেখি ইংলিশ বাক্যতে আমরা সহজে বুঝতে পারবো কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বলতেই বোঝায় চলমান, কন্টিনিউয়াস বলতে বোঝাচ্ছে চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে? যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় কোনো কাজ যখন চলছে বা হচ্ছে বোঝায়, তখনই সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বাংলা বাক্যের শেষে তেসে, তেসো, তেসে, তেসি, তেসেন ইত্যাদি থাকবে। তাহলে তেসো, তেসি, তেসেন এগুলো যদি থাকে বাংলা বাক্যের শেষে, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর ইংরেজি বাক্যে আপনি পাবেন নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে। এগুলো মূলত ইংরেজি বাক্যের মধ্যে থাকলে বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেই ইঙ্গিত করছে। তো গঠন সবচেয়ে বড় বিষয়, আপনার এই স্ট্রাকচার মুখস্থ করা। টেন্সের মানে এবিসিটা যদি জানতে হয়, অবশ্যই টেন্সের এই স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তাহলে দাঁড়ালো কি, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব এম ইজ আর দেওয়া আছে, তখন অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে দেওয়া নাই বলে ডু আর ডাজকে আমরা অক্সিলারি ভার্ব ধরি। আর তাহলে সে এখন গান গাইতেছে, তো এখন সে গাইতেছে, চলমান, সে কাজ করতেছে, এখন গাচ্ছে। তাহলে গঠন অনুপাতে বলবো সাবজেক্ট হি, সিটা দিয়ে, মেয়েদের গায়ে অনেক সুন্দর, ভয়েস সুন্দর থাকে। তাহলে সি, সি এর সাথে যায় ইজ, অক্সিলারি ভার্ব, আমি স্ট্রাকচার মেনটেন করে লিখবো। তাহলে সি ইজ কি করতেছে? সিং, বেস ফর্ম, কিন্তু গাইছে। এই যে কন্টিনিউয়াস বলার কারণে, কন্টিনিউয়াস বললেই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ লাগাবো। যে কোনো কন্টিনিউয়াসই হোক, আমরা কিন্তু তখন ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে শি ইজ সিঙ্গিং, কি গাচ্ছে? এ সং, সে একটি গান গাইছে। আচ্ছা, আবার বলছে তারা খেলছে বা তারা খেলতেছে। আচ্ছা, তারা খেলিতেছে।
তাহলে এই যে তেছে বললাম না, তারা খেলিতেছে যদি বলি, এখানে কিন্তু দেখেন কি খেলতেছে এটা বলে নাই, তাহলে আমার কিছু যায় আসে না, আমার শুধু জাস্ট স্ট্রাকচারটা ফলো করবো, আমার এতটুকু আর নো প্রবলেম। তারা খেলিতেছে, তাহলে তারা ইংরেজি দে, তাহলে দের সাথে কি যায় আর, তাহলে দে আর কি করতেছে, খেলছে। বললাম নেই যে যে কোনো কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সব কয়টার সাথে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস বললে আইএনজি যোগ। আচ্ছা, তারপরে এই মুহূর্তে তিনি চিঠি লিখতেছেন। আচ্ছা, এই মুহূর্তে তিনি চিঠি লিখতেছেন, এই মুহূর্তে, তাহলে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট কি করতেছেন, তিনি, হি লিখতেছেন, যেহেতু বললো, এই যে বললাম লিখতেছেন, অলরেডি কাজ চালিয়ে যাচ্ছেন, তাহলে হি ইজ রাইটিং, কি লিখতেছেন, এ লেটার। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই আপনাকে স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে, আর যখন আপনি রাইট ফর্ম অফ ভার্ব করবেন তখন আপনার এইগুলো ইংলিশে জানতে হবে যে কি কোন কোন ওয়ার্ডগুলো থাকলে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বাংলা বাক্যের শেষে যদি ই আছে, ই আছেন, আছে, আছো, আছে, ই আছেন, ই আছে ইত্যাদি থাকবে, তখন এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর ইংরেজি বাক্যে আপনার ওইটা অবশ্যই একটু খেয়াল করে দেখতে হবে। ইংরেজি বাক্যে যখন আপনি বাংলায় বাক্য লিখতে চান না, কিন্তু রাইট ফর্ম অর ভার্ব এইগুলো আপনাকে পড়তে হবে বা এই লিখতে হবে, তখন কিন্তু আপনার এগুলো জানতে হবে। তাহলে জাস্ট, জাস্ট নাও, হিয়ার, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি, লেটলি ইত্যাদি যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন, আর এই যে সবচেয়ে যে বিষয় ইম্পর্টেন্ট সেটা হলো আপনাদের স্ট্রাকচার। স্ট্রাকচার বা গঠনটা অবশ্যই শিখে রাখতে হবে, মুখস্থ। যদি আপনার টেন্সের কোনো কিছু না জানেন, 12টা টেন্সের 12টা স্ট্রাকচার মুখস্থ রাখেন, তারপরে আপনি অনেকটা মানে বুঝতে পারবেন যে কোন টেন্সের কথা বলতেছে, আবার কোন কালের কথা বলতেছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, ভার্বের 3 নাম্বার গড়, 3 নাম্বার গড় বলতে বুঝাচ্ছে ফার্স্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ। তাহলে এখন যদি বলি আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, এইমাত্র চিঠি পাইছি, এখনো চিঠি খুলছি না খুলি না এইগুলো মানে ডিটেল বলা হয়, এইমাত্র এখনো ফলাফল হয়, তাহলে কি বলবো, আই সাবজেক্ট, গঠন আয়ের সাথে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ কি পেয়েছি, ভার্ব, চিঠি পেয়েছি, তাহলে এটাকে বলবো কি, রিসিভ, আর ই সি আই ভি ই ডি, আই রিসিভড, কি পেলাম, ইউর লেটার, তোমার কখন পেলাম, এই মাত্র, তাহলে বলতে পারি জাস্ট নাও। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আবার যদি বলি আমি কাজটি শেষ করেছি, আমি কাজটি শেষ করিয়াছি, এখন কিন্তু অলরেডি কাজ কিন্তু চলছে না, আবার শেষও হয় নাই, তাহলে এরকম বলবো যখন, তাহলে আই হ্যাভ, অক্সিলারি ভার্ব হ্যাভ, কি করলাম, আই হ্যাভ, ডুর 3 নাম্বার গড়, ডান, কি শেষ করলাম, কাজটি, দা ওয়ার্ড, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ড। আবার যদি বলি সে ঢাকা গিয়েছে, সে ঢাকা গিয়েছে, তাহলে হি হ্যাজ, এর সাথে হ্যাজ বসবে, হি হ্যাজ গোড 3 নাম্বার গড়, গন, কোথায় গেল, টু ঢাকা। আচ্ছা, তো এইগুলোর ক্ষেত্রে যখন আমরা তো ইজিলি এটা বুঝলাম, আর যদি নেগেটিভ হতে চাই, আমি এইমাত্র তোমার চিঠি পাইনি, তাহলে হ্যাভ নট, এখানে শুধু নট ব্যবহার করব। আবার আই হ্যাভ ডান দ্য, আমি কাজটি করিয়াছি না, তাহলে আই হ্যাভ নট হয়ে যাবে। ঠিক এই জায়গায় নট বসাবো আমি, সে ঢাকা গিয়েছে না, সে ঢাকা গিয়েছে না। আচ্ছা, তো এটা যদি আমাকে প্রশ্নবোধক করতে বলা হয়, এটাকে যদি আমাদের প্রশ্নবোধক করতে বলে, তাহলে এখন কি করব, শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো।
হ্যাভ আই রিসিভ ইউর লেটার জাস্ট নাও। তাহলে অক্সিলারি ভার্ব শুধু সামনে নিয়ে আসবে সব কটা, তাহলেই হয়ে যাবে কি প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আই হ্যাভ। আচ্ছা, জাস্ট শুধু আমরা স্ট্রাকচারটা মুখস্থ রাখবো। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখবেন এখানে একটু খেয়াল করলে বোঝা যায় পারফেক্ট আবার কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস বলে বলছিলাম ভার্বের সাথে আইনি যুগ, আর পারফেক্ট বললে ভার্বের 3 নাম্বার ঘর, কিন্তু পারফেক্টের জন্য এখানে হ্যাভ বা হ্যাজ এর কথা চিন্তা করব। তাহলে বাক্যের শেষে মূলত দেখিনি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝাচ্ছে একটি কাজ পূর্ব থেকে শুরু হয়েছে কিন্তু এখনো সে কি নির্দিষ্ট সময় ধরে চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে বাংলা বাক্যের শেষে মূলত কি থাকবে, সেই আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যা থাকে তে, তেসি, তেসেন, তেসে এগুলো থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে বাংলা বাক্যের শেষে যেগুলো থাকে এগুলো থাকবে, কিন্তু এর সাথে একটা সময় উল্লেখ থাকবে। তাহলে অবশ্যই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যুগ। বলছিলাম কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি যুগ, আর এই যে বললাম পারফেক্টের জন্য হ্যাভ আর হ্যাজটাকে সাথে নিয়ে আসা হলো। তারপরে বাকি অংশ, তারপরে ফর বা সিন্স, এরপরে সময়। এখন একটু বলে নিই, ফর বসবে যদি ব্যাপক সময় বোঝায়, আর সিন্স বলবে যদি নির্দিষ্ট সময় বোঝায়, সকাল থেকে, বিকাল থেকে, রাত থেকে, এইভাবে যখন বুঝাবে বা সন্ধ্যা থেকে তখন সিন্স। আবার যেমন যদি বলে যে 2 বছর ধরে, 3 বছর ধরে, 5 বছর ধরে, 6 বছর ধরে, বা 3 দিন ধরে, 5 দিন ধরে, 5 ঘন্টা ধরে, এগুলো যখন বুঝাবে তখন হবে ফর। আর সকাল থেকে, রাত থেকে, বিকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে যদি এগুলো বুঝায় বা এই সময়কে নির্দেশ করে তখন সিন্স। যেমন তারা 2 ঘন্টা যাবৎ বই পড়ছে, তাহলে তারা 2 ঘন্টা, তারা কি হবে দে। তাহলে এই যে সময় উল্লেখ আছে বলে, তাহলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দে হ্যাভ সাথে হবে বিন, দে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, পড়া ইংরেজি রিড সাথে হবে আইএনজি যোগ। কি পড়ছে, এ বুক। আচ্ছা, তারা বই পড়বে, এ বুক। আচ্ছা, একটি বই পড়ছে ভাবি, এ বুক, গল্প গুজব করে মনে হয় পড়তেছে। দে হ্যাভ বিন রিডিং এ বুক, কখন থেকে পড়তেছে, সময় উল্লেখ থাকবে বলছিলাম 2 ঘন্টা যাবত। তাহলে 2 ঘন্টা যাবত হবে কি ফর, যেহেতু বললাম যে ব্যাপক সময় বোঝাচ্ছে, ফর 2 আওয়ার্স। আচ্ছা, আর এখন যদি বলি সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখানে যেহেতু সাবজেক্ট নেই তো সাবজেক্ট ধরবো কি ইট, ইট, তাহলে হ্যাজ, ইট হ্যাজ বিন রেইনিং, রেইন বৃষ্টি পড়া সাথে আইএনজি যুগ, রেইনিং কখন থেকে, কারণ এই যে বললাম যে নির্দিষ্ট সময় হলে সিন্স হবে, তাহলে সিন্স মর্নিং। আচ্ছা, এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি টেন্সের বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত আপনাদের কোনো সমস্যা হবে না। তো বারবার এগুলো আপনারা শুধু টাকটা মনে রাখবেন। অবশ্যই বাংলা বাকি শেষ যেগুলো বসে এগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সহজেই অনেক এই যে বিভিন্ন কালের বিভিন্ন সময়ের বাক্যগুলো সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো আপনারা বাসায় একা একা ট্রাই করবেন বাক্য গঠন করার, এবং সেই বুঝতে যাবেন, আপনারা অনেক উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই, পরে